নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু যারা আজকের প্রত্যাশা নিয়ে বসেছিলেন যে ইরান এবং আমেরিকার মধ্যে শেষ পর্যন্ত শান্তি সম্পাদিত হয়ে যাবে, বিশেষ করে বিগতকাল যেভাবে ক্রুড অয়েল ব্রেন্ট ক্রুডের দাম নেমে গিয়েছিল, সেখানে মানুষের একটা বিশ্বাস বা ভরসার জায়গা তৈরি হয়েছিল এবং মানুষ হয়তো এটাও মনে করেছিলেন, যেহেতু নিফটি 24,000-এর কাছাকাছি বা সেন্সেক্স প্রায় 76,500-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যে ফার্দার আজকের আরেকটা র্যালি প্রত্যাশা করলেও করা যেতে পারে। বাস্তবিকভাবে ঘটল তার উল্টো। আজকের এমনিতেই নিফটির এক্সপায়ারি ছিল এবং ভলিটিলিটি যে মার্কেটে আজকে থাকবে সেটাও প্রত্যাশিত ছিল, কিন্তু যেটা প্রত্যাশার মধ্যে ছিল না সেটা হচ্ছে আমেরিকার হঠাৎ করে অতর্কিত আক্রমণ ইরানের বেশ কয়েকটি তাদের ডিফেন্স এরিয়াজের উপর, অর্থাৎ তাদের যে পেট্রোলিং যে বোর্ডসগুলো রয়েছে তার উপর। এর ফলে বিশ্ববাজার আবার তারা ভয়ের মধ্যে পড়ে, তারা একটা আতঙ্কের মধ্যে চলে আসে, কারণ একটা অনিশ্চয়তা আবার নতুন করে তৈরি হয়ে গিয়েছিল। সকালবেলা যারা বাজারটা খেয়াল করে দেখেছেন তারা দেখবেন, বিশেষ করে যদি কমোডিটি মার্কেট দেখেন, সেখানে কিন্তু পেট্রোল, বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেল যেমন ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুড, দুটোই কিন্তু মোটামুটি 1.5%-এর ওপর উত্থান নিয়ে ট্রেড করেছিল। যত দিন যাচ্ছিল বা যত সময় এগোচ্ছিল তত কিন্তু ব্রেন্টের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, ক্রুড অয়েলের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু বাজার শেষ হবার পর আবার একটি পট পরিবর্তন হয়। সেখানে দেখা যায় যে ব্রেন্ট ক্রুডের দাম $100-এর নিচে চলে এসেছে এবং ক্রুড অয়েলের দাম প্রায় মোটামুটি $92-এর কাছাকাছি ট্রেড করছে, অর্থাৎ প্রায় 4%-এর বেশি পতন মাত্র কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেল এই দুটি ইন্ডাইসের মধ্যে। এর ফলে বাজারের ক্ষেত্রে যে পজিটিভলি রিয়্যাক্ট করার কথা ছিল সেটা কিন্তু করতে পারেনি, কারণ 3:30-র সময় ভারতীয় শেয়ার বাজার বন্ধ হয়ে গিয়েছে। যদি ইন্টারেস্টিং হচ্ছে, গিফট নিফটিও কিন্তু সেই অর্থে যে কোনো পজিটিভ ইন্ডিকেশন দেবে এমনটি কিন্তু আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না। গিফট নিফটি কিন্তু নেগেটিভেই ট্রেড করে যাচ্ছিল। যাই হোক, আজকের নিফটি পুনরায় আবার 24,000-এর নিচে বন্ধ হয়েছে, 118 পয়েন্ট পতনের সঙ্গে 23,913-র কাছাকাছি বন্ধ হয়েছে। সেন্সেক্স ঠিক 76,000-এর উপর বন্ধ হয়েছে। নিফটি ব্যাংক আজকের হালকা নেগেটিভ। যদি সার্বিকভাবে বিভিন্ন ইন্ডাইসেসগুলো দেখেন, সেখান থেকে কোনো আন্দাজ করতে পারবেন না, কারণ ইন্ডাইসেসগুলোই ছিল মিক্সড। কোনোটা ছিল পজিটিভ, কোনোটা ছিল ফ্ল্যাট, কোনোটা ছিল নেগেটিভ। যেমন আইটি ছিল প্রায় একদম ফ্ল্যাট বলা যেতে পারে। ওভারঅল বিভিন্ন ইন্ডাইসেস দেখে আজকের মার্কেটের মুভমেন্ট সম্বন্ধে কোনো কিন্তু আইডিয়া করা সম্ভব ছিল না। কিন্তু একটা হতাশা বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে যদিও বা তৈরি হয়েছে। তা এখন যেটা বোঝা যাচ্ছে যে এই যে জিওপলিটিক্যাল টেনশন চলছে, হঠাৎ করে আমেরিকা ইরানকে আক্রমণ করছে, এইটার মানে কিন্তু এরকম না যে আমেরিকা কোনো শান্তির পথে আর ফার্দার হাঁটবে না, বরঞ্চ তারা আমেরিকার প্রশাসন তারা অনেক বেশি ইরানকে আক্রমণ করতে বদ্ধপরিকর, এরকম কিন্তু নয়। তার কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও ফেঁসে রয়েছেন। অন্যদিকে ইরান তারাও কিন্তু এই দমবন্ধকর পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের নভেম্বরে মিড টার্ম ইলেকশন রয়েছে, সেটা যদি তিনি হেরে যান সেক্ষেত্রে তার ইমপিচমেন্ট হতে পারে, হয়তো তার প্রেসিডেন্ট পদ থেকেও তাকে সরে যেতে হলেও হতে পারে। এর ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি ডেফিনেটলি এই যুদ্ধকে প্রলম্বিত করতে চাইবেন না, আমেরিকার রিসোর্সকে ধ্বংস করতে চাইবেন না। অর্থাৎ এই যুদ্ধের ফলে আমেরিকার যেটা পাওনা ছিল আমেরিকা সেটা পায়নি। যে কোনো যুদ্ধের একটা গোল থাকে, একটা এম থাকে। আমেরিকার এম ছিল ইরানের যে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া এবং তার পরিবর্তে আমেরিকার পছন্দসই কোনো পাপেট গভর্নমেন্টকে সেখানে নিয়ে আসা, সেটা আমেরিকা করতে সক্ষম হয়নি। সুতরাং টেকনিক্যালি আমেরিকা কিন্তু এই যুদ্ধে হেরে গিয়েছে, সেটা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ সেটা বিলক্ষণ বুঝতে পেরেছে। অন্যদিকে ইরান আমেরিকার সাপেক্ষে যতই দুর্বল হোক না কেন,
ইরানের একটি একগুঁয়ে মনোভাব যে কিছুতেই আমেরিকার যা লক্ষ্য সেটা তাদের হাসিল করতে দেবে না, সেটার ব্যাপারে কিন্তু তারা সফল হয়েছে, যার ফলে ইরান আজও স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে বসে রয়েছে। ইরান আজও আমেরিকাতে তাদের ফুট অন গ্রাউন্ড করতে দিচ্ছে না, এবং আমেরিকা জানে এই যুদ্ধ প্রলম্বিত হলে ইরান কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করে নেবে। কিন্তু আমেরিকার হাতে এই যুদ্ধেও চালাবার মতন বেশি সময় কিন্তু নেই, বিশেষত থ্যাঙ্কস টু ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা। এমতো অবস্থায় আমেরিকা এই যে ইরানের একটি পেট্রোলিং শিপের ওপর আঘাত করে এটা তাদেরকে বলার চেষ্টা করছে, তোমরা দ্রুত করো, তোমরা তাড়াতাড়ি করো, নতুবা আমরা হয়তো আঘাত আনতে বাধ্য হব। বাস্তবিকভাবে আমেরিকা কোনোভাবেই এখন এই পজিশনে নেই যে তারা ফুল ওয়ার মোডে চলে যাবে। তাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং ইরানকে এটা বোঝাবার চেষ্টা, তোমরা দ্রুত শান্তি চুক্তির পথে হাঁটো। ইরানও যে এটা বুঝতে পারছে না এরকম নয়, কিন্তু যেটা হয়ে থাকে যে কোনো শান্তির আগে খুচখাচ আক্রমণ হতেই থাকে। তবে যেভাবে হঠাৎ করে তেলের দাম দারুণভাবে ডিপ করলো, অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 4% বেশি ঠিক মার্কেট বন্ধ হওয়ার পরেই নেমে গেল, তাতে আশা কিন্তু আরেকটু বৃদ্ধি পেল। এটা ডেফিনেটলি ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেহেতু ক্রুড অয়েল $90-এরও নিচে প্রায় ট্রেড করার মতন অবস্থায় চলে এসেছে, বিশেষ করে ব্রেন্ট ক্রুড $100 নিচে চলে গেছে, এটা ভারতের অর্থনীতির জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক হতে পারে ওভার আ লং পিরিয়ড অফ টাইম। যুদ্ধ থামলেই সব কিছু কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সুতরাং প্রথম আমাদের লক্ষ্য যে করেই হোক আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি হোক, স্ট্রেট অফ হরমুজ খুলুক, তেল এবং গ্যাস কাতার, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব থেকে ভারতবর্ষে আসুক। ভারতবর্ষে যদি বিপুল পরিমাণ তেল সরবরাহ করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি তেলের দামও কিন্তু আন্তর্জাতিক বাজারে কমবে, ভারতবর্ষের ওপরও অর্থনৈতিকভাবে দারুণভাবে চাপ কমবে, আমাদের ফরেক্স রিজার্ভের ওপর সেই প্রেশারও দারুণভাবে কমবে, আমাদের ফরেক্স যে রিজার্ভ রয়েছে অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু অতি দ্রুত ডিপ্লিটেড হয়ে যাবে না। এছাড়া আরও দুটো লক্ষ্য রয়েছে। ইরান বারবার আমেরিকাকে তারা বলছে, আমাদের যে $12 বিলিয়ন অ্যাসেট তোমরা ফ্রিজ করে রেখেছ, অর্থাৎ আমেরিকা ইরানের সম্পদ সেটা তারা ফ্রিজ করে রেখেছে, সুতরাং ইরান সেই পরিমাণ সম্পদ সেটা কিন্তু তারা ইউজ করতে পারছে না। ঠিক একইভাবে আমেরিকা যেভাবে রাশিয়ার বিপুল পরিমাণ কয়েক $1 বিলিয়ন অ্যাসেট ফ্রিজ করে রেখেছে, সুতরাং এই দুটি দেশের অ্যাসেট ফ্রিজ করে রাখা মানে এই অ্যাসেট বা এই সম্পদ তারা ব্যবহার করতে পারবে না, তাদের ডেভেলপমেন্টের জন্য বলুন বা যে ওয়ার ইউসেজের জন্য বলুন, কোনো ক্ষেত্রেই তারা ইউজ করতে পারবে না। এই ক্ষেত্রে ইরান তারা বলেছে, প্রথম কথা তো $12 বিলিয়ন যে অ্যাসেট আপনারা ফ্রিজ করে রেখেছেন সেটা আমাদের ছেড়ে দিন, 1। 2 নম্বর, আমাদের তেল রপ্তানি করার সুযোগ দিন। আপনাদের কথা যদি আমরা মানি, আমাদের কথাও আপনাদের মানতে হবে। বাস্তবিকভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, ইরান যেহেতু বিশ্বের 4টে দেশের মধ্যে চতুর্থ সবচেয়ে বেশি প্রোভেন অয়েল রিজার্ভস নিয়ে বসে রয়েছে, সুতরাং ইরানকে যদি তেল রপ্তানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয় এবং তার পাশাপাশি রাশিয়াও যদি তেল রপ্তানির ক্ষেত্রে ছাড় পেয়ে যায়, তাহলে ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুডের দাম কিন্তু এমনভাবে ক্র্যাশ করবে, সেইটা বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশের জন্য ফার্দার বলা যেতে পারে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। কিন্তু ভারতবর্ষের মতন উদীয়মান দেশগুলোর জন্য সেটা দারুণভাবে উপকারী সাব্যস্ত হয়। যাই হোক, আজকের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, বিশেষ করে যদি খেয়াল করে থাকেন এশীয় মার্কেটগুলো আর যে মিক্সড ছিল, এবং সেক্ষেত্রে একমাত্র কসপি বাদ দিয়ে অর্থাৎ কোরিয়ান মার্কেট বাদ দিয়ে সমস্ত মার্কেট কিন্তু হয় ফ্ল্যাট ছিল নয় নেগেটিভে ট্রেড করছিল। ইউরোপীয় মার্কেটসগুলোও নেগেটিভে ট্রেড করছিল। তার কারণটাই খুব সহজেই অনুমেয়। যতক্ষণ এই আমেরিকা ইরানের মধ্যে কথা চালাচালি, কথা কাটাকাটি, মিসাইল ছোড়াছুড়ি চলবে, ততক্ষণ বিশ্ববাজার অশান্ত থাকবে। এই শান্তির পথে তারা চলে এলে, চুক্তি সম্পাদিত হলে সমস্ত কিছু ঠান্ডা হবে। সেক্ষেত্রে ক্রুড অয়েলের দামও কমবে, ইনফ্লেশন হবার পসিবিলিটি দারুণভাবে কমে যাবে, অর্থনীতিগুলো অনেক অন ট্র্যাক চলে আসবে, জিডিপি গ্রোথের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, বিভিন্ন দেশের যেভাবে ফরেক্স রিজার্ভ ডিপ্লিটেড হচ্ছিল সেটা হবে না, সাধারণ মানুষের ওপর চাপও অনেক অংশে কমে যাবে। এছাড়া সরকার আবার ফার্দার তারা কন্টেমপ্লেট করছেন যে তারা বেশ কিছু পিএসইউ কোম্পানিজ তারা
তাদের মধ্যে স্টেক সেল করতে পারেন। এর মধ্যে কোল ইন্ডিয়া রয়েছে, এলআইসি রয়েছে, আইআরএফসি রয়েছে প্রভৃতি। মজার ব্যাপার, আজকে যেভাবে যখন ক্রুড অয়েল বা ব্রেন্ট ক্রুডের দাম কমে তখন কিন্তু সোনার দাম বা রূপোর দাম সেটা বৃদ্ধি পায়। আজকের দুটো কিন্তু একই সঙ্গে কমেছে, সোনার দামও 1% পতন, রূপোর দামেও কিন্তু 2.25% অলরেডি পতন চলে এসেছে। আজকে যে স্টকসগুলো 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে উল্লেখযোগ্যভাবে, সেগুলো কিন্তু তার মধ্যে অধিকাংশ রয়েছে কিন্তু আদানি গ্রুপ স্টকস। আজকের যে স্টকসগুলো 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে রয়েছে আদানি পাওয়ার, আদানি এনার্জি সলিউশনস এবং আদানি এন্টারপ্রাইজেস। তাছাড়া আজকে যেহেতু এক্সপায়ারি ছিল তার ফলে ভলিটিলিটি বৃদ্ধি ছিল, কিন্তু ওই যে কথাটা বিগত কয়েক মাস ধরেই বলে চলেছি, দেখুন মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড রয়েছে। ওই যে 22,000 থেকে 24,000-এর মধ্যে বা 24,500-র মধ্যে কন্টিনিউয়াস ট্রেড করে যাচ্ছে, একটা রেঞ্জ বাউন্ড ট্রেড চলছে, সেই গণ্ডির মধ্যে এখনো ট্রেড করে চলেছে। যদি খুব খারাপ খবর হয় খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে 22,000 ভাঙছে কিনা, এবং যদি খুব ভালো খবর হয় সেক্ষেত্রে মার্কেটকে ডেফিনেটলি 24,500 বা 24,650 খুব সহজেই ভেঙে ওপরে উঠতে হবে, তবে আমরা ফার্দার কোনো পজিটিভ লং মুভমেন্টের কথা ভাবতে পারি। আজকে এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে আমার পরিবারের বা আমার কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে এর মধ্যে কোনো কোম্পানিতে আমরা যদি ফায়দা কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।